আপনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছেন, জি। ঠিক আছে। তো চলচ্চিত্র যদি না আসতে তাহলে আপনি কোন পেশাকে বেছে নিতেন বা কি করতেন? স্টার্টিং চলচ্চিত্রে আসার আগে আমি ক্রিকেট খেলতাম, আমি ফার্স্ট ডিভিশন ক্রিকেটও খেলেছি, হয়তো ক্রিকেটারই হতাম। চলচ্চিত্র জগতের প্রত্যেকটা আর্টিস্টের যে যতটুকুন অবদান আছে আপনারও ঠিক একটা অবদান আছে, সেই জায়গার থেকে চলচ্চিত্র আর একটু সমৃদ্ধই হয়েছে আপনাদের মতন লোক আসাতে। প্রায় 850-র উপরে এতগুলো চলচ্চিত্রে অভিনয়, এই ব্যাপারটা কিরকম লাগে? না এখনো কিন্তু আমার মনে হয় না আমি অতগুলা ছবিতে অভিনয় করছি। আমার মনে হয় এই তো সেদিন আমি 77-এ ইন্ডাস্ট্রিতে আসছি, মানে গুনতে গেলে তো অনেক কিছু, কিন্তু আমি কখনো ফিল করি না যে আমি এত ছবিতে অভিনয় করছি। আমি অভিনয়টাকে এতটাই ভালোবাসি, আমার যেদিন শুটিং থাকে সেদিন সকাল থেকে আমার মেজাজ খুব খারাপ থাকে। কেন খারাপ থাকে? এই কারণে যে কখন আমি শুটিং এ আসবো, রাগারাগি করতেছি হয়তো কাজের বুয়ার সাথে বা বাসার মেয়ের সাথে, কখন শেষ হবে। মানে উনি যখন বাড়িতে থাকেন সেদিন প্রকৃত অর্থে বাড়িতেও তিনি খলনায়িকা হয়ে যান। আমি একটু শিবা শানুর কাছে যাই যে ইফ আই এম নট রং, মাতৃভূমি চলচ্চিত্রে কি অভিষেক আপনার 98-এ? রাইট। তার আগে আমি ডাব করেছিলাম কিছু হিরো, মানে শাহরুখ শাহ, আচ্ছা, তারপরে সাগর নামে আজ একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়েছে অন্যটা হিরোর, কিন্তু ভয়েসটা আমার ছিল, নাম বলতে চাচ্ছি না, কিন্তু জানলাম এই প্রথম। সত্যি কি? রাইট। আচ্ছা, আমি পরে অনুষ্ঠান শেষে গোপনে কানে কানে বলে আমাকে একটু জানতেই হবে, আমার জানার খুব ইচ্ছে হচ্ছে। এতগুলো ছবিতে, শতাধিক ছবিতে অভিনয় আপনার হয়ে গেছে অলরেডি। আনুমানিক কতগুলো ছবিতে আপনি মরে গেছেন কিংবা কি? আমি ওই যে দুলারি আপা ভেরি পজিটিভ, যে উনি খুব সুন্দর করে লিখে রেখেছেন কোন কোন ছবিতে কাজ করেছেন। আমি এগুলো লিখি নেই, কারণ আমি চেয়েছিলাম যে মানুষ বলুক যে অগণিত ছবিতে করেছি, গণাগণি নাই কোনো, অগণিত মরেছি, অগণিত মারা গেছে। আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান এটিএন বাংলার নিয়মিত আয়োজন, পাক্ষিক আয়োজন দ্য গ্র্যান্ড ফান শোতে আমি দেবাশীষ বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। আজকের যে এপিসোডটা সেটা একটু ভিন্ন রকমের। আজকে হচ্ছে আমরা বলবো এটাকে প্রতিনায়ক এপিসোড বা খলনায়ক এপিসোড। আমরা যেটা জানি বা যেটা বুঝি যে একজন নায়ক তখনই নায়ক হন যখন তার সাথে সেই সিনেমাতে একজন খলনায়ক বা খলনায়িকা থাকেন। সেই জায়গার থেকে খলনায়ক বা অ্যান্টি ক্যারেক্টার যেটাকে বলি, সেটা কিন্তু আমাদের সিনেমাতে খুব 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 ইম্পর্ট্যান্ট। আমাদের দেশের যারা এখন পর্যন্ত বহু কাজ করেছেন, বহু সিনেমায় অভিনয় করে আমাদের সবার হৃদয় জয় করেছেন, এরকম দুজন তারকা আমাদের সাথে আছেন। তারা হচ্ছেন শিবা শানু এবং দুলারি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা এবং খুব ভালো লাগছে আজকে আপনাদেরকে একসাথে পেয়েছি। যদিও আমাদের অনুষ্ঠানটার নাম হচ্ছে দ্য গ্র্যান্ড ফান শো, আমরা এটা প্রমাণ করতে চাই যে পর্দার অন্তরালে এবং পর্দার বাইরের যে বিষয়টা সেটা একেবারেই ভিন্ন। এরা খুবই হাসি খুশি মানুষ। হ্যাঁ, শুটিংয়ের কারণে, চরিত্রের কারণে এদের মাঝে মধ্যে চরিত্রের একটু অবনতি ঘটে। সিনেমার বাইরে এরা খুবই চরিত্রবান লোক মানুষ। চলুন আমরা বসি, গল্প করি। আমার একটা প্রথম যে প্রশ্নটা মানে মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে যে এই যে ব্যাপারটা যে খলনায়ক বা খলনায়িকা বলা হয়, তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? এটা হয় কি, যখন একটা ছবির মধ্যে, যেমন একটা সংসারের মধ্যে একদম স্মুথলি চলে গেলে তো সে ভেজাল হলো না, ছবি হলো না। সোয়া 2 ঘন্টা 2.5 ঘন্টা হলে দর্শক কি নিয়ে বসে থাকবে? মানে আপনার কাজে তো একটু হালকা হলে একটু ভেজাল লাগাইতে হবে। একজন ভেজালপূর্ণ মহিলার পাশে বসে আছি, উনি সারা জীবন ভেজাল লাগিয়ে গেছেন। সারা জীবন আমি জানি না এই অনুষ্ঠানে উনি কি কি ভেজাল লাগাতে এসেছেন। যাই হোক, হিরোর সাথে বিয়ে হলো না, কার জন্য হলো না? দুলারির জন্য। দুলারি এখানে যদি না বাধা দিত তাহলে এটা আরামসে হয়ে যেত। তো তখন আমি কি হইলাম? তখন আমি খল হয়ে গেলাম না যে আমার জন্য বিয়েটা হলো না। মানে মানুষকে আপনি একটু আরামও দিতে মানে করতে দেবেন, এটা হইলো? আমি একটা সিনেমাতে দেখেছিলাম ওনার একটা ডায়লগ, কিছু না ডায়লগ, মানে ওই ডায়লগেই বোঝা যায় যে ওনার মতন বাজে মহিলা
আচ্ছা আমি একটু শিবা শানুর কাছে যাই যে এই একই জিনিস যে এই যে খলনায়কের বিষয়টা আসলে আমরা যারা চলচ্চিত্রে অভিনয় করি আমরা সবাই অভিনয় শিল্পী। স্ক্রিপ্ট অনুযায়ী কেউ নায়ক কেউ খলনায়কটা পরে হয়। সেকেন্ডলি হলো আমার আলোয় আলোকিত হয় কিন্তু নায়ক, রাইট? আমি খলনায়ক বলেই সে নায়ক, আমি অধম বলেই সে উত্তম। বাবা দ্যাট ইজ ওয়াই আমি প্রাউড ফিল করি যে আমার কারণে একজন নায়ক হচ্ছে। ভেরি ডিপ্লোম্যাটিক এন্ড গুড অ্যান্সার। আপনার প্রথম ছবি হচ্ছে, ছবি নাম সম্ভবত আদালত, সাইদুর রহমান সাইদ পরিচালিত। সাইদুর রহমান সাইদ। আচ্ছা, এটা দিয়ে আপনার যাত্রা, যখন আপনার যাত্রা এখানে শুরু হয় তখন কি আপনি এটা ভেবেছিলেন যে আপনি এতগুলো সিনেমা করে ফেলবেন এবং সবাই আপনাকে দুষবে, আপনাকে দেখলেই মেজাজ খারাপ হবে, আপনি খলনায়িকা হয়ে যাবেন? না, তখন তো আমি এতগুলো ছবি করব বা ফিল্মে আমি স্থায়ী হব এগুলো আমার মাথায় ছিল না। পেপারের মধ্যে রাজ্জাক ভাই, কবুরি আপা, শাবান আপার ছবি পড়ে থাকতো, আমি সেগুলা টুকে টুকে নিয়ে খাতার মধ্যে রেখে দিতাম। তো স্কুলে গিয়ে ওরকম দেখতাম ম্যাডাম পড়া দিচ্ছে, কিন্তু আমি পড়ার দিকে না, আমার খাতা দেখতেছি। তো করতে করতে আমার একটা বান্ধবী সে আমাকে বলতেছে, কি রে তুই কি দেখিস? তা আমি বললাম যে দেখি যে কবুরির ছবি, কবুরি ম্যাডামের ছবি। হ্যাঁ, তো বলে কি তুই কি অভিনয় করবি? তখন আমার কত 11-12 বছর বয়স। আমার বান্ধবীর সাথে পালিয়ে চলে আসলাম মিরপুরে ওর মামার বাড়িতে। তারপরে কিন্তু আমি চলে গেছিলাম। তো চলে আসলাম মিরপুরে, আর আইসা ওর মামা আমাকে ছবিতে দিল, এই আদালত ছবিটা। এই আমার শুরু হইলো। তারপরে আমি ঢাকায় বাসা নিলাম, ঢাকায় চলে আসলাম। এই শুরু হয়ে গেল। প্রশ্নটা যদি এভাবে পড়ি যে আমের দেশের ছেলে চৌধুরী মাজার আলী কি করে শিবা শানু হলো? আচ্ছা, 90s এর বিগিনিং এ তখন আমাদের র্যাম্প মডেলের মোটামুটি একটা জোয়ার আসতেছে র্যাম্প মডেলিং এর। 97 পর্যন্ত আমি র্যাম্প মডেলিং করেছি। তার মধ্যে 95-এ আমাদের এখনকার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিয়াদ আল কবির মিথুন, ও আমাকে ওই নাটকের গ্রুপে নিয়ে গিয়েছিল। তখন নাটকে কিছুদিন কাজ করলাম, ওই মিথুনের মাধ্যমে একদিন আদিম ভাইয়ের সাথে পরিচয়। ওনার তখন অনেকগুলো ছবি ছিল, তার মধ্যে একটা ছিল মাতৃভূমি। সেই মাতৃভূমি ছবিতে একটা পজিটিভ একটা জার্নালিস্টের ক্যারেক্টার, সাংবাদিকের ক্যারেক্টার দিলেন আমাকে। এবং সেটা মজার ব্যাপার হচ্ছে যে প্রথম সিনের পরে তার জিব্বা কেটে দেওয়া হবে, এবং জিব্বা কেটে দেওয়ার কারণে বাকি সিনেমাটা সে বোবা থাকবে। আচ্টা, তো বোবা হয়ে বাকি সিনেমাটা অভিনয় করেছি। তারপরে দেখলাম যে যেহেতু একটা সিনেমায় কথা অনেক কম বলা হয়ে গেছে, বাকি সিনেমা এখন বেশি বেশি কথা বলছি। মানে তাহলে বন্ধ হচ্ছে না, কথা বলেই যাচ্ছে। আপনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছেন, জি ঠিক আছে। তো চলচ্চিত্র যদি না আসতে তাহলে আপনি কোন পেশাকে বেছে নিতেন বা কি করতেন? স্টার্টিং চলচ্চিত্রে আসার আগে আমি ক্রিকেট খেলতাম, আমি ফার্স্ট ডিভিশন ক্রিকেটও খেলেছি, হয়তো ক্রিকেটারই হতাম। চলচ্চিত্র জগতের প্রত্যেকটা আর্টিস্টের যে যতটুকু অবদান আছে আপনারও ঠিক একটা অবদান আছে, সেই জায়গার থেকে চলচ্চিত্র আর একটু সমৃদ্ধই হয়েছে আপনাদের মতন লোক আসাতে। একবার না পারলে শতবার। যাওয়া আসার কি অবস্থা, কবে যাচ্ছেন? বিমানে গেছি, গেলে এই কসু মসু দেখে উঠতে দেবে না, তো দেবে না তো। আচ্ছা আপনি কোন দিই ভাই, এই যে মনে হতে আছেন যে এইসব নিছি, এগুলো কি খারাপ জিনিস? না খারাপ না, কেমন অদ্ভুত লাগে না বিষয়গুলো। অদ্ভুত কি, যেটা প্রয়োজন সেটা তো নিতে হইবে। মনে করেন বিবারে মগ যদি হইতে না দিতে, যদি সিট না পাইতে, তাহলে নিচে এই খেতা লাগছে ঘুমান লাগবে না? তারপরে মনে করেন এই যে বদনা নাই, আপনি তো কইছি, হ্যাঁ এর আগেও বলছি, এই যে মনে করেন পানি খরচ করা লাগবে, বদনা লাগবে না? তারপরে বিদেশি কি করো, ওই বাথরুমের মধ্যে কি বদনা আছে? না না না, এটা তো লাগবেই। হ্যাঁ, আর শুনেন আমার এখন এত সময় নেই আপনাদের বোঝানোর, আমার অতিথি আসছে, তার সাথে আমি কথা বলছি, আমার ডিস্টার্ব করবেন না। শিবা শানু ভাই না? না না, উনি খারাপ না, মোটেও না, উনি অনেক ভালো মানুষ। ছুরি মারছে, এই নায়করে ছুরি মেরে মারিয়ে লাইছি ভাই। ওটা অভিনয়, ওইটা অভিনয়, ওটা কি বাস্তব নাকি? এক্সের ভালো মানুষ হাসিও হয়। ওই যে ওই আপা, আপাই তো সবাই সংসার ভেঙে ফেলায়। আপনি কোন মিথ্যা কথা কইতেছেন? হ্যাঁ না, ভালো ইনি এই সংসারে যে কি গন্ডগোলটা বাঁধায় আপনি জানেন? জানি জানি, নিজে দেখছি। এখন আমার প্রিয় নায়িকারে একসি কি মারা মারছে একদিন। এই আসতে ওই কইলাম লোকাল হিরো, মোর একটা জনপ্রিয়তা আছে, হেভি জনপ্রিয়তা। ওই 27টা যাত্রা করছি, যাত্রায় কইলাম ভিলেন আছে বুঝছেন। এক পিত্ত মনে হরেন এই একটা যাত্রা হলাম, মধ্যে আইলে সেনাপতি সেনাপতি মোর মাইয়া যে হিরে আসলে হে গেছে কোথায়? সেনাপতি কইলে হুজুর মই কইতে পারি না, মনে হয় রাজপুত্তর লগে ভাগ্য গেছে। তুমি আল্লাহ কোথায়? তোমাকে এখন থেকে আমি কাতেল করে দেব।
বাবা আমগো বাড়িতে যাত্রা হয়েছিল আমাগো উঠানের ওই পাশ দিয়া আর ও এত সুন্দর করে অভিনয় করছে তাই না? হ্যাঁ বাহ মোর হাজবেন্ড রে হ্যাঁ। ইমু দিয়া দেখাইছি বাহ, আমার হাজবেন্ড ওখান থেকে তালি দিছে তালি দিয়েছে না? ও, এই ভাই, আচ্ছা, এই আমরা যে অভিনয় টভিনয় হরেন এই নিয়ে কোনো ওই যে ছোট ভিলেন টিলেন লাগে না? অনেক লাগে। লোকাল হিরো মানে আমরা রিকোয়েস্ট করলে আমি ভিলেন করতে পারি। আপনি যদি রিকোয়েস্ট করেন ও স্যাক্রিফাইস করবে। মনে করেন একটা সিনেমা যদি হিরো লাগে এবং ভিলেন লাগে ওই আসি কইলাম হ্যাঁ, দুইটা সব না, পারে ও। দুইটা ক্যারেক্টার মুই একা করতে পারবো। দুইটা আরে করে কি? নায়ক কিরম করছি Right. বৌদি বৌদি তুমি কি মনে করছো যে তোমারে মুই ভালোবাসি না? মোর ভাই তোমারে যেটুক ভালোবাসে এর থেকে বেশি মুই তোমারে ভালোবাসি বৌদি। সমস্যা আছে না না কোনো সমস্যা আরে নেই। বুবু তুমি না গেছিলা এয়ারপোর্টে ফেরত আসলা কেন? মগরে ঢুকতে দেয় নাই এই যে এই মনে হয় এই খেতা আর এই কদু তেল আর বর্তা এগুলো কি প্রয়োজনীয় জিনিস না? এই যে লইয়া আমার বিমানে উঠতে দিলেন। আরে এটা তো শিবা ভাই। কি হচ্ছে? হ্যাঁ কি সমস্যা কি? ভয় পাচ্ছি। ভয় পাওয়ার কি আছে? উনি একটা মানুষ, উনি একজন ভালো মানুষ। উনি আছেন, এই যে দুলারি ম্যাডাম আছেন। আরে হয়তো দুলারি আপা। হ্যাঁ না ওনার কাছে তো যাওয়া যাবে কেন? না। কি হয়েছে? আমি একজন বধূ হ্যাঁ আর উনি তো কথায় কথায় বধূদের পোড়ায় হ্যাঁ। বিষ খাওয়ায় হ্যাঁ। কোন কোন যেমন তো বউকে মাটি চাপা দেয়। আরে আপা, ওইটাও তো সিনেমায়, বাস্তব জীবনে কি উনি এরকম নাকি? কোনো সমস্যা নেই। যাবো আপা? হ্যাঁ যাও, দাদা যাবো? হ্যাঁ যাও যাও। আসো না। আমাকে পোড়াইবেন না তো? না, 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 যাও। না, না, মাটি না। চাপা দিবেন না তো? দেবে না। ওনারা এই আমাকে বাড়ি আই মানে আপনার বাড়ি আইছে একটু মিষ্টি পানি মানে একটু চা নাস্তা দেওয়া লাগে না? আরে হ্যাঁ আমি তো সব ভুলেই গেছিলাম। দাদা তাহলে আপনি এই যে ভাই আর আপা এনে বসেন, আমি এক্ষুনি চা নাস্তা পাঠাই দিতেছি। সুন্দর করে পাঠিয়ে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মিষ্টিও দিন। ঠিক আছে ঠিক আছে আপা বসেন, হ্যাঁ, ভাইয়া বসেন। আচ্ছা, জি, জি। এই আসসালামু শিবাসানু ভাই এ। একটুখানি খেয়াল রাখবেন মোর দিকে। অবশ্যই। মানে মুই কইলাম লোকাল হিরো মেরাটা বুবু আসো, জনপ্রিয়তা। বুবু আসো। এখন আমরা আবার একটু প্রশ্ন উত্তর পর্বে আসি। বল। সেটা হচ্ছে যে প্রায় 850-র উপরে এতগুলো চলচ্চিত্রে অভিনয়, এই ব্যাপারটা কিরকম লাগে? না এখনো কিন্তু আমার মনে হয় না আমি অতগুলা ছবিতে অভিনয় করছি। আমার মনে হয় এই তো সেদিন আমি 77 এ ইন্ডাস্ট্রিতে আসছি। জি। মানে গুনতে গেলে তো অনেক কিছু, হুম। কিন্তু আমি কখনো ফিল করি না যে আমি এত ছবিতে অভিনয় করছি। আমি অভিনয়টাকে এতটাই ভালোবাসি, আমার যেদিন শুটিং থাকে সেদিন সকাল থেকে আমার মেজাজ খুব খারাপ থাকে। হ্যাঁ কেন? খারাপ থাকে এই কারণে যে কখন কখন আমি শুটিং এ আসবো, রাগারাগি করতেছি হয়তো কাজের বুয়ার সাথে বা বাসার আচ্ছা। মেয়ের সাথে, কখন শেষ হবে। মানে উনি যখন বাড়িতে থাকেন সেদিন প্রকৃত অর্থে বাড়িতেও তিনি খলনায়িকা হয়ে যান। আমি একটু শিবাসানুর কাছে যাই যে ইফ আই এম নট রং, মাতৃভূমি চলচ্চিত্রে কি অভিষেক আপনার 98-এ? রাইট। তার আগে আমি ডাব করেছিলাম কিছু হিরো, মানে শাহরুখ শাহ, আচ্ছা তারপরে সাগর নামে আজ একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়েছে অন্যটা হিরোর, কিন্তু আচ্ছা। ভয়েসটা আমার ছিল, নাম বলতে চাচ্ছি না, কিন্তু জানলাম আমি প্রথম। হ্যাঁ। সত্যি কি? রাইট। আচ্ছা আমি পরে অনুষ্ঠান শেষে গোপনে কানে কানে গোপনে বলে আমাকে দিও। একটু জানতেই Sure, হবে, আমার sure, জানার খুব ইচ্ছে হচ্ছে। এতগুলো ছবিতে, শতাধিক ছবিতে অভিনয় আপনার হয়ে গেছে অলরেডি। আনুমানিক কতগুলো ছবিতে আপনি মরে গেছেন কিংবা assistant হয়েছেন? মানে হচ্ছে কি, আমি ওই যে দুলারি আপা ভেরি পজিটিভ, যে হ্যাঁ। উনি খুব সুন্দর করে লিখে রেখেছেন কোন কোন ছবিতে কাজ করেছেন। আমি এগুলো লিখি নাই, কারণ আমি চেয়েছিলাম যে মানুষ বলুক যে অগণিত ছবিতে করেছি, গণাগণি নাই কোনো, অগণিত মরেছি। অগণিতবার মারা গেছে। আচ্ছা, যাই হোক। তো আপনাকে দিয়ে আরেকটা প্রশ্ন করে একই প্রশ্নের সম্মুখীন উনিও হবেন। মানে ইউ হ্যাভ দ্য হাইট, ইউ হ্যাভ দ্য ফিজিক, ইউ হ্যাভ দ্য ভয়েস টোন, ইউ হ্যাভ এ ভেরি গুড ফেস। ভেরি মাচ। তো এত কিছু থাকার পরেও হিরো হওয়ার অভিপ্রায় কি কখনো হয়নি নাকি না? প্রতিটা মানুষের ভিতরে একজন নায়ক থাকে, যখন সে আয়নার সামনে দাঁড়ায় তখন তার চেয়ে সুন্দর সে আর কাউকে দেখে না তার চোখে। তো আমিও এটা বলবো না যে হিরো হওয়ার শখ আমার কখনো হয়নি, কিন্তু অ্যাকচুয়াল যেটা সত্য জিনিসটা, সেটা হচ্ছে একটা হিরো হতে তার যেই ধরনের কোয়ালিটি দরকার হয় সবকিছু মিলিয়ে আমার ওই যোগ্যতাটা ছিল না বলে আমি হিরো হতে পারিনি। একই প্রশ্ন যদি দুলারি ম্যাম আপনাকে বলি যে নায়িকা হওয়ার খায়েশ কখনো জাগে নাই? না, আমার কোনোদিনই নায়িকা হওয়ার ইচ্ছা হয়নি, আচ্ছা। কখনো না। কেউ বলে নাই যে না, চেহারা হ্যাঁ, সুরত তো অবশ্যই। আপনার অনেক না ভালো? না বলছে আমাকে এফ কবির সাহেব, উনি আমাকে একটা ছবিতে 10,000 টাকা সাইনিং মানি দিয়েছিল। আচ্ছা। তা আমি চিন্তা করলাম যে উনি তো আমাকে হিরোইন বানিয়ে দিবে।
তো যদি আমার এই একটা ছবির পরে যদি আর আমাকে কেউ হিরোইন না নেয় বা হ্যাঁ। ছবিটা না চলে, তখন তো আমি বেকার হয়ে যাব। তখন আমার মধ্যে একটা কাজ করবে যে আমি নায়িকা ছাড়া অন্য কোনো কাজ করব না। তখন আমাকে অন্য কেউ নেবে না। মানে দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করতে চেয়েছেন বলে উনি অফারটা ফেরত হ্যাঁ, আমি ফেরত দিই। দিয়েছেন। দেওয়ার পরে শেষ হয়ে গেলে লাভটা রাইট কি? রাইট, এরকম এই যে জানা অজানা না জানা না জানা। বহু কথাই আমরা বলবো, তবে তার আগে বিভিন্ন ধরনের পাত্র আছে, পাত্রী আছে, লম্বা আছে, ছোট আছে, খাটো আছে, বাইটে আছে, কানা আছে, খুড়া আছে, অফিসার, একটু থাম। নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, বিভিন্ন স্টাইলের পাত্র পাত্রী আছে লাগবে। তুমি সেই না মাছ বিক্রি করলা, তার আগে প্রথমে কি করছিলে? ফেসবুকে লাইক কমেন্টের ব্যবসা, তাই না? তারপরে আবার কি হাওয়াই মিঠাইয়ের ব্যবসা, একদম তাই না? জি স্যার। তো তুমি এখন এখানে আবার এটা কি নতুন কিসের ধান্দা তোমার এটা? লাস্ট ফিনিশিং হাই মিঠাইয়ের ব্যবসা করছিলাম। করেছিলে, হ্যাঁ। কয়েকজন কেনার পরে মনে করেন একেবারে সেই অবস্থা খারাপ হয়ে গেছে, আমারও উল্টে মার ধরতেছে, বাহ। যার কারণে এখন সেই মোবাইল ডিজিটাল ঘটকের ব্যবসা শুরু করেছে। এই ডিজিটাল ঘটকের ব্যবসাটা একটু বুঝিয়ে বলো তো ভাই। মনে করেন আমার এই মোবাইলে 500 পাত্রের ছবি আছে, এই মোবাইলে 500 পাত্রীর ছবি বাহ। আছে। এই পাত্র এবং পাত্রীর ছবি বিভিন্ন এলাকাতে, বাসা বাড়িতে, নদী নালা, খাল বিল, রাস্তাঘাট সমস্ত জায়গায় আমি হকারি করে বেড়াই। হ্যাঁ। যার পাত্র লাগে তাকে পাত্র দেই, বাহ। যার পাত্রী লাগে তাকে পাত্রী দেই। কিভাবে ঘটনাটা ঘটাও? হ্যাঁ। বিষয়টা হলো পাত্রীপক্ষ যদি ব্যবসায়ী পাত্র চাই হ্যাঁ। তাহলে 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়। আবার যদি প্রবাসী পাত্র হয় তাহলে মনে করেন যে 10 লক্ষ টাকা চার্জ নেওয়া হয়। এরপরে মনে করেন আমেরিকান সিটিজেনশিপ অর্থাৎ গ্রিন কার্ডওয়ালা পাত্র হলে 20 লক্ষ টাকা নেওয়া হয়। আর যদি মনে করেন অফিসার, হাবিলদার, দফাদার, চৌকিদার এই ধরনের যদি হয় তাহলে 50 লক্ষ টাকা চার্জ নেওয়া হয়। My God! আচ্ছা, যদি শিক্ষক হয় পাত্র তাহলে? শিক্ষক, তারপরে কবি, সাহিত্যিক এই ধরনের ওই পাত্র না আমাদের বাজারে একেবারে ডিমান্ড খুব কম। 50,000 টাকা হলেই হয়ে যায়। তো অনেক সময় হয় না ওই নিজের পকেটের টাকা খরচ করে হলে ওই বিয়ের কাজটা করে দিতে হয়। পাত্রীর বিষয়টা হলো মনে করেন যে ঘর সংসার করা যদি পাত্রী হয় তাহলে মনে করেন যে 1 লাখ হয়ে যায়। আবার মনে করেন যদি কোনো চাকরি করা পাত্রী হয় তাহলে মনে করেন 15 লক্ষই হয়ে যায়। আবার যদি কোনো মনে করেন যে আমেরিকান কোনো সিটিজেনশিপ পাত্রী হয় তাহলে মনে করেন যে 25 লক্ষ টাকায় কাজ শেষ হয়। তাই বেটা, তাহলে তো তোমার ইনকাম লাখ লাখ টাকা। এই যে লক্ষ লক্ষ টাকা সার্ভিস চার্জের কথা বললাম, এই সার্ভিস চার্জটা স্যার আমি পাই না। তাহলে এইটা পাই হচ্ছে পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ আইনগতভাবে মনে করেন যৌতুক প্রথা নিষেধ, এইটাকে সার্ভিস চার্জ হিসাবে মনে করেন ঘোষণা করা হয়েছে। আর এখান থেকে মনে করেন সামান্য কিছু কমিশন আমি পাই। ও আচ্ছা, তা তো তুমি কমিশনে চলো। জি আচ্ছা, স্যার। তা তুমি এখানে আসছো কি ও স্যার ভালো কথা, আমি এখানে আসছি মনে করেন পাত্র পাত্রীর সন্ধানে। একটা ভালো কথা, আপনার একটা ছবি তুলি। অবশ্যই আপনি বিয়ে করেন নাই, আপনার জন্য আমি সুন্দর একটা পাত্রীর ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, আপনি দাঁড়ান দাঁড়ান। জুতা চেন আমার? সরি স্যার, আপনি তো বিয়ে করেছেন, আমি ভুলে গিয়েছিলাম স্যার। এদিকে আমাদের ওই যে সিনেমার ওই যে জল্লাদ মহিলা, জি, সরি কি জগড়াটে মহিলা না, হ্যাঁ, হ্যাঁ। এই ম্যাডাম 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 দাঁড়ান, আপনার আমি একটা ছবি তুলি। অবশ্যই আপনাকে বিয়ের জন্য সুন্দর একটা পাত্র গুছিয়ে দেব। কি বলছো তুমি? 2 দিন পর মেয়ে বিয়ে দিব? ম্যাডাম তোমাকে চিনো কিনা দেখো তো। হ্যাঁ? ওরে বাবা রে, ও দেশে বিরাট বড় বিলেন, হ্যাঁ, হ্যাঁ। কিচিং কিচিং করে হ্যাঁ, গুলি করে হ্যাঁ, ছুরি মারে হ্যাঁ, ডিসি এর না। পরেও দেবে ওটা। হ্যাঁ হ্যাঁ, উনার জন্য পাত্রী? হ্যাঁ, স্যার উনার জন্য আমি কিসের পাত্রী গুছাবো? উনি তো নিজেই পাত্রী গুছায় বেড়ায়, একা একাই পাত্রী গুছায়। তাতে পাত্রী রাজি থাক আর আর না না থাক। থাক। হ্যাঁ। কি করা উচিত এই। ওনার সাথে? স্যার অনেক হয়েছে, হ্যাঁ। আপনারা দেখলেই তো ভয় লাগে, কারণ আপনাদেরকে পাত্রিকা পাত্রীর মা বাবা ভুল হয়েছে স্যার। আছি বলো একবার না পাওয়ার। যাক, ভক্তি ঝামেলা শেষে এখন আপনাদের জন্য যারা দর্শক রয়েছেন তাদের কিছু প্রশ্ন মনে জেগেছে। যদি আপনাদের অনুমতি হয় তারা প্রশ্নগুলো করতে চান আর কি, ইনফ্যাক্ট। ঠিক আছে। আচ্ছা, এখানে অনেক দর্শককে আমরা দেখতে পাচ্ছি, তাদের মাঝ থেকে হ্যাঁ, আপনি বলুন। আপনি একবার টিভি নাটকে অভিনয় করেছিলেন, নাটকটি বেশ সাড়া ফেলেছিল। আপনি কি টিভিতে নিয়মিত নাটক করবেন? অবশ্যই করব। আমি অভিনয় জগতে অভিনয়ের যত জায়গা আছে সব জায়গাতে অভিনয় করব। ভেরি গুড, ভেরি গুড Very অ্যান্সার। আপনি আপনার উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন।
এবার কে 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 প্রশ্ন করবেন? আচ্ছা হ্যাঁ, আপনি বলুন। শিবা শানু স্যারের কাছে আমার জানার বিষয়, এমন কি কখনো হয়েছে মারপিটের দৃশ্যে শুটিং করতে করতে আসল মারপিট শুরু হয়ে গেছে? না, আসলে হয় কি, মানে সিরিয়াসলি তো আর মারামারি আমরা সিনেমায় কখনোই করি না। তবে হ্যাঁ, মানে আমাদের হয়তো কারো একটু খামখেয়ালির কারণে, অসচেতনতার কারণে, অথবা টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে একটু ব্যথা ট্যাথা লাগে, ওটা হিরোরও লাগে, আমাদেরও লাগে। যেমন একবার আমি রামুজিতে শুটিং করছিলাম, তো ওইখানে একটা শট ছিল, সাকিব খান আমার লাথি মারবে, তো দেখাবে যে আমি অনেক উপরে উঠে গেছি, উপর থেকে পড়ছি, তো উপর ওঠার শটটা ছিল ক্রেন দিয়ে আমাকে টানবে বেঁধে। তো যে ব্যালেন্স করছিল সে শটের সময় হয়তো বেখেয়াল হয়ে গিয়েছিল, সে ওই রোপটা মানে টাইট করে না ধরে ঢিলে দিয়ে দিয়েছিল, একদম স্ট্রেইট। আমি প্রায় 30 ফিট উপর থেকে আমার মাথা সহ নিচে পড়তেছি। ও মাই গড! তারপর ওর হঠাৎ করে খেয়াল হলো যে লোকটা তো মনে হয় তখন পাশা থেকে দড়িয়ে যে রোপটা টান দিল, যার ফলে আমি একটু ছেঁচলাম, মাথাটা ঘাটটা এভাবে ছেঁচড়িয়ে চলে গেছিল, কিন্তু সে যাত্রা আল্লাহ বাঁচিয়ে এই দিয়েছে। প্রসঙ্গে আমি বলি, আমি কিন্তু অরিজিনালি একটি ছবিতে এটিএম ভাইকে মারছি। কেমন কথা বলেন? হ্যাঁ, তখন আমি জানতাম না যে মাইরও ফলস মাইর হয়। আসলে না, আমার একটা ছবিতে এটা কি করেছেন? একটা ফাইট ছিল, উনি আমাকে প্রচন্ড ভালোবাসে কিন্তু আমি পছন্দ করি না। আমারও লাকড়ির দোকান ছিল, উনি আমার দোকানে আসছে আমার সঙ্গে প্রেম নিবেদন করার জন্য। বাস, আমি লাকড়ি দিয়ে এমন পিটাইছি যে পিটিয়ে ওনাকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। এবং যখন আমি পিটাচ্ছি এটিএম ভাই বলতেছে কাট কাট কাট, কিন্তু ক্যামেরাম্যান আর মানে আওয়াজে অনেক কথা খেয়াল করে না যে আসলে কাটে নাই, কিন্তু একটা পর্যায়ে উনি আহারে সেন্সর হয়ে গেছে, নাকি হাসপাতালে নিয়ে ও মাই গড! এরপরে আমি জানতে পারলাম যে ফিল্মের মায়ের মানে false। আর কোনো প্রশ্ন আছে কারোর? হ্যাঁ, আপনি বলুন। প্রিয় অভিনেতা শিবা শানু স্যারের কাছে আমার একটি জিজ্ঞাসা, ভিলেনগিরি ছেড়ে দিয়ে নায়ক হিসেবে ক্যারিয়ার গড়ার ইচ্ছে কি আছে? ব্যাপারটা হচ্ছে যে তো বললাম যে আমাদের সবাই তো নিজেকে নায়কই মনে করে, আমিও নিজেকে নায়কই মনে করি, যদি পিছনে একটা খল ব্যবহার করা আছে ওটা জন্য আমি মাইন্ড করি না খুব একটা। আর যেটা নায়ক বলতে পজিটিভ ক্যারেক্টার বলতেছেন, সেটা হচ্ছে যে আমি পজিটিভ ক্যারেক্টার করেছি, দুই একটা ছবিতে করে নি তা না, করেছি। আমার একটা আনরিলিজ ছবি আছে আগুন, যেটাতে আমি সাকিবের ফ্রেন্ড বাট হিরো। আর নাটকেও কাজ করছি, পজিটিভ ক্যারেক্টারগুলো আমি করছি ইদানিং। একটা সিরিয়াল, অনেক বড় একটা সিরিয়াল। কংগ্রেচুলেশনস টু দ্যাট। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। এখন যাইতে হবে, যাইয়ে কাজটা করতেই হবে। কি দাদা, ওরা এখন আছে? আপনারা বলে গেলেন যে থাকতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনেন দাদা, ওরা এখন একটু যাইতেছে একটা জায়গায়। কই কই কই? কোথায়? মানে ওই কি মোর ওই যে দুলাভাই, দুলাভাই যে কইছে যে বিদেশ থেকে ওই যে ভিসা পাঠাইছে, হ্যাঁ, এটা হচ্ছে রুম সার্ভিসিং এর উপরে। উনি কি করবে? রুমে সার্ভিস দেবে? হ্যাঁ, কেমনে রুমে সার্ভিস দিতে হয় এই আর কি, একটু ট্রেনিং দিতে। এই তো গেস্টও আছে, হ্যাঁ, ট্রেনিং তো এই নো করতে পারি। মগে বাড়ির মধ্যে যেহেতু গেস্ট চলে আইছে, আর ওইখানে রুম সার্ভিস দিলে তো গেস্ট দিয়ে রুম সার্ভিস করতে হইবে। এই যে শিবা শানু ভাইজান আছে, মনে করো উনি রুমের মধ্যে এল্লা আছে, তুমি যে সার্ভিসিং করবা, কিভাবে সার্ভিসিং করবা একটু দেখো। ও মোর খোদা, উনি একলা থাকবো রুমের মধ্যে আর আমি বুঝি যা রুম সার্ভিস করুন? না না না, পসিবল না, আমি পারুম না। বিদেশে যাইতে গেলে বুবু এই লাগবে। দুলাভাই একদম স্পষ্ট বললেতেছে যে ট্রেনিং সারা জারি তোমার বিমানে না উড়েই, বুঝতে পারতেছ না কি লিখ। প্রথমে কি হরবা? প্রথমে দুয়ারের দ্বারা যাইয়া টক 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 করিয়া, না তো কলিং বেল থাকতে পারে, টিপ দেবা। টিপ দেওয়ার পরে খুললে দেবে, কবে মে আই কাম ইন স্যার, মুই কি ভেতরে আইতে পারি? এরপরে কি কইতে জানি, এরপর ভিতরে কি কামিন, এই কামিন হাইয়া কই দেবে। তুমি ভেতরে যাবা, যাইয়া সুন্দর করে টেবিলটা পরিষ্কার করবা, এরপরে বিছানাটা পরিষ্কার করবা, এরপরে মনে করো বাথরুমটা একদম ক্লিন করে দেবা, এরপরে মনে করো ঘরের ভিতরে পুরা কুড়াইয়ে মুড়ে সব ফ্রেশ করে দেবা। এত কাম মোর করতে হইবে? তো হরবে কেডা? যাবা তো তুমি বিদেশে। না না, মুই এত কাম করতে পারুম না, মুই যাবো না। তাইলে আমি বিদেশেই যাবো না, মুই বিদেশে যাবো না। বুঝাই যে আমরা যাইবেন না কেন? প্রতিটা মানুষ এক্সট্রা কিছু প্রতিভা নিয়ে জন্মায়। আমি দুজনের ক্ষেত্রেই বলতাম, আমি আপনারটা জানি যে আপনি খুব চমৎকার কবিতা আবৃত্তি করেন। কথা প্রসঙ্গে আমরা জেনেছিলাম যে গানের বিষয়ে একটা ভালোবাসা পরিবারের ছিল। তো আজকে এই অনুষ্ঠানে এসে দুটো লাইন কি একটু হয়? আমি চেষ্টা করবো, যাই না গান পারবো কিনা, তবে আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো
চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরানো যাহা চায়। বাহ 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 বাহ, আমাদের তো পড়ানো চাচ্ছে যে আরো শুনি, আরো শুনেই যাই। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো একটা গান তো আমরা শুনলাম, তো আমার আরেকটা তো আবদার রয়েছে। কবিতা আমি আসলে আবৃত্তি কখনো শিখিনি, করিনি, কিন্তু আমার না কবিতা শুনতে খুব ভালো লাগে। এগুলো খুব আবেগী কবিতাগুলো আমাকে খুব টাচ করে। কিন্তু একটু কষ্ট করে যদি আমাদের চেষ্টা করতে পারি, আমি আসলে আবৃত্তি করতে পারি না, আমি কবিতা পড়তে পারি। আচ্ছা, আমার পড়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি পড়েই শোনান। এটা হচ্ছে আমাদের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে যাওয়া অভিমান, ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন, বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে? তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন কঠিন পাথর হয়েছি শেষে, হয়েছি জমাট শিলা। তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে এক রাশ জলের আকুতি। ঝর্ণার মতো তারা নেমে যেতে চায় কিছু মাটির শরীরে। আমি সেই অবহেলা, সেই নতমুখ, পাথরের নিচের করুণ বেদনার জল। আমি সেই অভিমান, আমাকে গ্রহণ করো। আমরা আপনাকে গ্রহণ করেছি অনেক আগেই, নতুন করে আবার আরেকবার নতুন রূপে গ্রহণ করলাম। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এই শোনো, তুমি সুন্দর করে এদিকে ওদিকে যাও। হ্যাঁ, সুন্দর ভাবে। হ্যালো দাদা। এই যে দাদা, তুমি ইয়ে না, রাইটার না? হ্যাঁ, আমি বাড়িওয়ালা শালা। কলম ফেলে মাইক্রোফোন কেন? আপনার কাছে এতদিন ধরে আমি সুযোগ চেয়েছি, আপনি আমাকে কোনো সুযোগই দেননি। শেষমেশ কি করব, আমি এই যে ঢাকা টেলিভিশনে আমি জয়েন করেছি। ওকে, দেখি ক্যামেরাও কাঁপে। হ্যাঁ, কাঁপি তো, কাঁপাকাঁপি তো ব্যাপার স্যাপার। এখন মনে করেন যে আমি মহা ব্যস্ত। এখন কিন্তু আমি, ও দাদা, এই আমি কাকে দেখছি? উনারা কি তারা? হ্যাঁ, ওনারাই তারা, আকাশের তারা, ওনারাই তারা। হ্যালো শিবাশনু ভাই। হ্যালো, ঠিক আছে, একদম। হ্যালো দুলারি আপা, ভালো আছেন নিশ্চয়? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে আপনাদের দুজনকে। দুলারি আপু, আপনার অনুভূতি কি এই যে এখানে এসেছেন, বলেন। আমার খুব ভাল লাগছে, খুব খুব ভাল লাগছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দুলারি আপুর খুব ভাল লাগছে। ও শিবাশনু ভাই, শিবাশনু ভাই, আপনার কাছেও আমার প্রশ্ন, যে এমন কোন সিনেমা আপনি করেছেন কিনা যে সিনেমায় কোনো মারামারি কাটাকাটি নেই? না, এমন সিনেমা করা হয়নি, কারণ আমি সিনেমায় ঢুকলে তো মারামারি হয়। এই মুরগি, মুরগি এদিকে এসো। মুরগি, মুরগি কি হইলো? শেষ পর্যন্ত মুরগিওয়ালার ইন্টারভিউ। আমরা ডাকতেছেন? নিশ্চয় আমি আপনাকেই ডাকছি, যেহেতু আপনার বগলে দুইটি মুরগি, সে কারণে তো আপনাকেই ডাকবো। এই যে মুরগি মুরগি করে ডাক পাঠাচ্ছিলেন, তো আমি মনে করলাম এই মুরগি দূরে ডাকতেছেন। কিছু মনে করেন না, ওরা আবার হাঁসের ডাক বুঝতে পারে না। হাঁসের ডাক মানে কি, ব্যাপারটা তো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন, আমার আবার দেরি হয়ে যাইতেছে। আমি একজন সাংবাদিক, আমার চ্যানেলের নাম হচ্ছে ঢাকা টেলিভিশন। টেলিভিশনের পক্ষ থেকে আমি আপনার একটি সাক্ষাৎকার নিতে চাই। ও, টিভি চ্যানেল? জি জি। তো বলেন কি সাক্ষাৎকার নেবেন? হ্যাঁ, এই ঠিক মতো ধরো, এইভাবে ধরো। আমার প্রথম প্রশ্ন, যে এই যে আপনি দুইটি মুরগি বগলে করে নিয়ে যাচ্ছেন, এই মুরগি দুইটি আপনি বাজার থেকে কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন সুন্দর করে রেঁধে খাবেন এই জন্য, নাকি বাড়ি থেকে বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য, কোনটা? আরে না সাহেব, আমি ওগরে হাসপাতালে নিয়ে যাইতেছি। ও, হাসপাতালে নিয়ে যাচ্ছেন, তাহলে কি নিশ্চয় ডাক্তাররা আপনার কাছে মুরগি খেতে চেয়েছে? আরে না, ওগরে ডায়রিয়া হইছে, হ্যাঁ, সাথে আমাশা, জ্বরও থাকতে পারে, বৈশা বৈশা খালি ঝুমে। ভাবলাম করোনা টরোনা হইল কিনা, হাসপাতালে নিতেছি টেস্ট করার লাগে। আরে না না, মুরগির করোনা হবে কেন? পাখি জাতীয় একটা প্রাণী, এর বড় জোর ওই যে বার্ড ফ্লু, এইগুলো হতে পারে।
ও মুরগির করণ হয় না, তাইলে শিয়ালের হয়। না না, কি বলছে এইগুলা? শিয়ালের কেন করোনা হতে যাবে? শিয়াল তো পশু, শিয়ালের কখনো করোনা হয়েছে এমন কথা আমি জীবনেও শুনি না। এই আমাগো এলাকার এক শিয়ালের করোনা হয়েছিল। হ্যাঁ, অনেক বড় শিয়াল। হ্যাঁ, 2 নম্বরই ব্যবসা করিয়া 20 তোর মাল পানি কামাইছিল, অনেক চিকিৎসা করাইলো, কিন্তু বাঁচানো যায় না। এই মুরগিকে আপনি কি খাওয়ান? কোনটারে? লালটারে? লালডারে আমি ভাত, গম, ধান খুদ করে যা পাই তাই খাওয়াই। ও নাইস, খুব সুন্দর। কালোটারে কি খাওয়ান? কালোটারে ওই ধান ভাত খুদ করেই খাওয়াই। আপনার এই মুরগি আপনি থাকে কোথায়? কোনটা? লালটা? লালটা খোয়ারে থাকে। তাহলে কালোটা নিশ্চয়ই অন্য কোনো জায়গা থাকে, বিছনায় আপনার সাথে থাকে? জি না, ওই কালাটা ওই খোয়ারেই থাকে। তাহলে আপনার এই মুরগি কি ডিম পাড়ে? কোনটা? লালটা? হ্যাঁ, লালটা ডিম পারে। ও তাহলে নিশ্চয়ই কালোটা ডিম পাড়ে না। জি না, হ্যাঁ, কালাটাও ডিম পারে। লালটাও ডিম পাড়ে। তা আপনার এই মুরগি হ্যাঁ এই আশপাশ বাড়িগুলোতে কি ডিস্টার্ব করে, জ্বালায়? কোনটায়? লালটা? ও না, লালটায় কাউরে ডিস্টার্ব করে না। ও তাহলে কালোটা নিশ্চয়। জি না, এই কালাটাও কারো ডিস্টার্ব করে। কি আপনি আমার সাথে ফাজলি মারছেন নাকি মিয়া? আপনার 2টা মুরগি একই সাথে একই জিনিস খায়, একই ডিম পাড়ে, একই জায়গায় ঘুমায়, একই সব কিছু করে, আর আপনি শুধু আমাকে বারবার প্রশ্ন করে যাচ্ছেন যে লালটা না কালোটা, কালোটা না লাল না। কি পাইছেন মিয়া? সমস্যা কি আপনার? না, সমস্যা তো কিছু না, এই লাল মুরগিটা আমার। জি, তাহলে নিশ্চয়ই কালো মুরগিটা আপনার না? কালো মুরগিটাও আমার। সামান্য মুরগির কথা শুই নাই আপনার মাথা খারাপ হয়ে যাব। আর আপনারা সব টিভি চ্যানেল মিলা দিন ভৈরা যে খালি একই নিউজ বারবার দেখান, দিনের পর দিন, মাসের পর মাস একই বিজ্ঞাপন দেখাইয়া আমাকে কানের পোকা বাড়ি করে ফেলান, তখন আমাকে কেমনটা লাগে? হ্যাঁ, হাসপাতালের লাইন দেওয়া লাগে। সুপ্রিয় দর্শক মন্ডলী, মুরগিওয়ালা সাক্ষাৎকার নিতে গিয়ে মনে হচ্ছে আমি নিজেই মুরগি হয়ে গেছি। এবার আমরা কিছু অভিনেতার গল্প করব যারা অনেক সিনেমাতে ভিলেনাস রোল করেছেন। তাদের কিছু ছবি আমরা এই স্ক্রিনে ভেসে উঠবে, আপনাদেরকে শুধু বলতে হবে যে তারা কারা। ঠিক আছে? রেডি? রেডি। রেডি? আচ্ছা, ঠিক আছে। প্রথম ক্লিপিং। মতিন সাহেবের ইয়াংকালের ছবি। এক্স্যাক্টলি, সঠিক উত্তর আব্দুল মতিন। হ্যাঁ, তার একেবারে প্রথম আমলের সম্ভবত ছবি। আমরা কি পরের ক্লিপিংটা যেতে পারি? আমাদের শ্রদ্ধেয় অমল দা। একদম, অমল বোস। অনেক ছবি আপনারা করেছেন একসাথে। হ্যাঁ, অনেক ছবি করেছি। আমার সেকেন্ড নাটকই উনার হাতে। ওনার হাতে। ব্যাস, তৃতীয় ছবিটা আমরা একটু দেখতে চাই। উনি হচ্ছেন বিকাশ রায়। হ্যাঁ, একদম কারেক্ট। ভারতবর্ষের বাংলার বিখ্যাত একজন অভিনেতা। এবং একটু অ্যাড করে দিই, উনি সেই সময়ের মানে 50-60 দশকের খুব ডাক সাইটে অভিনেতা ছিলেন। আচ্ছা, তো এর পরের ছবিটা কি আমরা একটু দেখতে পারি? এই ছবিতে যাকে দেখা যাচ্ছে নামের একটা মজার ব্যাপার রয়েছে। ছবি বিশ্বাস। পরের ছবিটা কি আমরা যেতে পারি? গোলাম মোস্তফা সাহেব। উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মোস্তফা ভাই। হ্যাঁ, গোলাম মোস্তফা। তাকে নিয়ে নতুন করে আসলে প্রচুর ছবি করেছি, বলার কিছুই নেই। একজন। আমরা এর পরের ক্লিপিংটা একটু যাব। একটু অন্যরকম লাগছে, অনেক গুণী একজন অভিনেতা। হ্যাঁ, উনি মুখোমুখি ছবিতে অভিনয় করেছেন। উনি হচ্ছেন ইনাম আহমেদ। ইনাম আহমেদ, কারেক্ট। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের তিনি অভিনেতা। পরের ছবিটা রাজু ভাই। হ্যাঁ, রাজু ভাইয়ের ইয়াংকালের ছবি। রাজু আহমেদ, সদ্য রাজু আহমেদ। এটা আমিও জানতাম না, বাই দ্য ওয়ে। এটা আপনি পেরে গেলেন। ওনার চোখ, এই চোখ তো আর কারণ নাই। এই চোখ বা এই স্টাইলও এখনো পর্যন্ত এরকম ভাবে মানে একটা লোক নরমালি তাকালে মনে হচ্ছে সব খেয়ে ফেলতেছে, ওটা ওনার মধ্যেই ছিল। আমরা আসলে এই জিনিসটা এই কারণে করেছি যে আপনারা তো জানেন, আপনারা অভিজ্ঞ মানুষ, কিন্তু এখনকার জেনারেশনে যারা আছেন তারাও একটু জানলেন, এদেরকে নিয়ে আলোচনা করলে তারাও অনেক কিছু আপনাদের মাধ্যমে হলেও জানতে পারে। আমি যদি এখন বলি যে আপনাকে যদি হিরোর পার্ট এই মুহূর্তে দেয়া হয়,
তাহলে আপনি কি করবেন? এই মুহূর্তে হিরোর পার্ট আমি ডিরেক্টর আছি, আপনি আছেন, দর্শকও রেডি। হ্যাঁ, দর্শকও রেডি, শুধু নায়িকা নাই। নায়িকা নাই? থাকলে করে ফেলতে পারতাম, চান্স নিতাম। যদি নায়িকা দেয়া হয় আপনি করবেন? চান্স নিতে পারি। আচ্ছা, নায়িকা একটা রেডি আছে আমার। ঠিক আছে। এ নায়িকা আপা, নায়িকা আপা। দাদা আমাকে দেখেছেন? এই তো এই যে নায়িকা ওই এসে যে গেছে। তোমার নায়িকা চলে। আপনার অনেক দিনের স্বপ্ন ছিল না যে আপনি নায়িকা হবেন? হ্যাঁ দাদা। তো আজকে একটা পরীক্ষা হয়ে যাক, যদি এই পরীক্ষা আপনি উত্তীর্ণ হন তাহলে আমি পরের সিনেমাতে আপনাকে নায়িকা নেব। আচ্ছা ঠিক আছে? মনে করেন আপনি নায়িকা আর ইনি নায়ক। আপনারা এখন একটা রোমান্টিক দৃশ্যে অভিনয় করবেন, যেটা ডিরেকশন আমি দেব। ঠিক আছে? রাজি? আমি এই সুযোগটা নিচ্ছি। আমি শিবা শানুকে এখন পর্যন্ত ডিরেকশন দিতে পারিনি, তবে এখন একটা ডিরেকশন দেওয়ার একটা সুযোগ আমি পেয়েছি। তা আমি যখন অ্যাকশন বলবো তখনই আপনারা ডায়লগ বলা শুরু করবেন। ঠিক আছে? আপনি এদিকে থাকেন, টার্ন করে যদি বলেন, একটা শার্ট টার্ন করে বললে আরো ভালো হয়। আচ্ছা, শার্ট টার্ন। ঠিক আছে? স্টার্ট ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। বিশ্বাস করো, তোমাকে আমি আমার এই হৃদয় দিয়ে ভালোবাসি। কত যে ভালোবাসি সে কথা তোমাকে আমি বোঝাতে পারবো না। শুধু শুধু এতটুকুই বুঝি যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই হাতটা ধরো, চলো আমার সাথে অনেক দূরে চলে যাই, সেখানে যে আমরা একটা সুখের নীড় গড়ব। তুমি সত্যিই বলেছো, আমিও না তোমাকে খুব ভালোবাসি। তোমাকে একদিন না দেখতে পেলে আমার ঠিক আছে, তোমাকে মানুষ করতে যে টাকা লেগেছে, ওর বাপে কি টাকা দেবে? আম্মা, আমি ওকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস আমি আমার ছেলেকে টাকা ছাড়া বিক্রি করব না। যে আপনি কেমন মা, ছেলের ভালোবাসাকে টাকা দিয়ে কিনতে চাচ্ছেন? আপনি ভালোবাসার মূল্য কেন দিচ্ছেন না? আম্মা, আমি তো ভালোবাসার মূল্যই দিতে চাই। তোমার বাবাকে গিয়ে বলো আমাকে 10 লাখ টাকা ক্যাশ দিলে আমি আমার শিবাকে তোমার জন্য দিয়ে দিই। আমার বাবার তো এত টাকা নাই। তাহলে তোমার বিয়ে হবে না। বিশ্বাস, আমি আমার জানটাকে বুক দিয়ে অনেক ভালোবাসি, আমার পৃথিবীতে। শিবা, তুই কি ওকে চাস না আমাকে চাস? মানে মা হচ্ছে মানে জান, তুমি আমাকে ভুলে যেও না। তুমি আমাকে যদি ভুলে যাও আমি বিষ খেয়ে মারা যাব। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আপনারা বিশ্বাস করে আমি এখানে ভাড়া দিয়েছি, আপনার পুরো পারমিশন আমার পঞ্চায়েত মধ্যে। কেন কি আমার বেগম জানাতে কি কথা আছে না? পরপুরুষের লোকে ডলাডলি কি কি ব্যাপারটা কি 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 করেছে? এটা রিহার্সাল প্র্যাকটিস। আরে কি আর প্র্যাকটিস? কি এটা অভিনয়ের প্র্যাকটিস, এটা তো অভিনয়। আরে কি আর অভিনয়? হ্যাঁ, উনি নায়ক, উনি নায়িকা। ওইখানে কি সুযোগটা লইছেন? না না না, আহো আহো ঘরের মধ্যে আহো। আরে চলো তুমি আমার এই ঘরের ভিতরে নিয়ে কি করবা? হ্যাঁ দাঁড়াও, তোমারে আজকে আমি আরে ক্যামেরা ধরছেন খেলা, ক্যামেরা বন্ধ করেন। কি কি হচ্ছে? কি হচ্ছে মানে কি? আমি নায়িকা হইতে চাই, দাদা আমার সুযোগ দিছে নায়িকা হওয়ার জন্য। আমি একটু অভিনয় করে দেখেছি, তোমার তো জ্বলতেছে কেন? তুমি আমার ঘরের ভিতরে কি পিটাবা? তুমি চলো আগে, আমি তোমার এটা পিটাবো। তো বাণিজ্যিক সিনেমার একটা স্লোগান থাকে, নাচে গানে ভরপুর আয়োজন, সম্পূর্ণ রঙিন। একটা সময় তো এরকম করেই বলা হতো। তো সেই জায়গা থেকে আমাদের অনুষ্ঠান আপনারা এসছেন, রঙিন হয়ে গেছে অলরেডি সম্পূর্ণভাবে। এখন শুধু নাচে গানের ব্যাপার যেটা আছে ওটাই বাকি আছে। মানে কি? আমাদের ওই আয়োজনও আছে, নাচের আয়োজন আছে। আবার বল, Sure? একদম। তাহলে একটা শুধু গানের সাথে নাচ হবে। বাদল ভাই, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা দুজনেই। আরে বাদল, কি খবর? আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাদল ভাই। অনেকদিন পরে দেখলাম। তো বাদল ভাই রেডি আছেন আমাদেরকে একটা নাচ পরিবেশন করে আপনাদের জন্য, স্পেশালি একটা। বাদল ভাই, তুমি একটা যে পুরোনো দিনের গান আছে না, ফারুক ভাই আর নিপা মোনালিসা, ওই যে ঝিনুকমালা ছবিতে তুমি আমার মনের মাঝি, ওর উপরে নাচ করো। ওই গানটা এবং ওই নাচ। তুমি কি করে জাদুঘর নাকি? কেন? আমি তো এই প্রিপারেশনটা নিয়ে আসছি। আমার খুব পছন্দের গান। এই যে সেই বাঁশি আমার ভীষণ ভীষণ পছন্দের গান। তাহলে জিনিসটা, নাচটা শুরু হওয়ার আগে আমি একটা ডায়লগ নিতে চাই। একটা ডিরেকশন তো ওনাকে দিতে পেরেছি, আমি অ্যাকশন বলবো, আপনি শুধু একটা ডায়লগই বলবেন ওদের তাকিয়ে, নাচো। আচ্ছা ঠিক আছে? ক্যামেরা রোলিং, অ্যাকশন। নাচো। থ্যাংক ইউ বাদল ভাই, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। তো সেই সাথে আমাদের অনুষ্ঠানের এখানেই আমরা সমাপ্তি টানছি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা দুজন এসছেন। তো একটা ছোট্ট সুভিনিয়ার আছে,
আমাদের পক্ষ থেকে, গ্র্যান্ড ফান শোয়ের পক্ষ থেকে এটি আপনার জন্য, থ্যাংক ইউ। এবং এটি আপনার জন্য ছোট্ট সুভিনিয়ার, যেটাতে এমন একটা জিনিস আছে যেটাতে আপনাদের মনে থাকবে সারা জীবন যে আপনারা আমাদের অতিথি হয়ে এসেছিলেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভীষণ ভালো আমার তো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। আগামী পর্বে আবারও বেশ কিছু তারকা অতিথি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আমি দেবাশিস বিশ্বাস বিদায় নিচ্ছি এবং জানিয়ে যাচ্ছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ।